ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্থির তড়িতের 20 নম্বর লেকচারে। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে গাউসের সূত্র। গাউসের সূত্রের ইচ অ্যান্ড এভরিথিং আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবং সাথে সাথে গাউসের সূত্রের অ্যাপ্লিকেশনটাও দেখব। আমরা গত ক্লাসে তড়িৎ ফ্লাক্স পড়ছিলাম। তড়িৎ ফ্লাক্স যদি তুমি খুব ভালো করে না বোঝো তাহলে কিন্তু তুমি গাউসের সূত্র ভালো করে বুঝতে পারবা না। এই কারণে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আগের ক্লাসটা খুব ভালোভাবে করে আসবা, নোট করবা খাতায়, তারপরে তুমি আজকের ক্লাসটা দেখবা। তো চলো আমরা শুরু করি। গাউসের সূত্র, বাংলায় অনেকে গাউসকে গসও বলে, যে গসের সূত্র বলা যাবে, এটা সমস্যা নেই, বিভিন্ন বইতে লিখছে। ইংরেজিতে বললে গাউস, GAUSS, গাউস ল। এখন গাউস ল কি জিনিস এইটা আমরা একটু পরে বুঝতেছি। আগে আমরা গত ক্লাসের কিছু কথা বলে নিই। গত ক্লাসে আমরা তড়িৎ ফ্লাক্স পড়ছিলাম, যে তড়িৎ ফ্লাক্স কোনো একটা তলের মধ্য দিয়ে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স ফাই, এটা নির্ণয় করার সূত্র ছিল ফাই ইকুয়াল টু AE cos θ। আমি একটু চিত্র আঁকি। এটা মনে করো একটা তল, একটা সুষম সমতল। এই তলটাকে আমি একটা তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি। তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে কি হবে? একটা সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করছি। স্থাপন করলে কি হবে? সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ বল রেখাগুলো এই তল দিয়ে পাস করে বের হয়ে যাবে, এই তল ভেদ করে চলে যাবে। এই যে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য এই তড়িৎ বল রেখাগুলো এই তল দিয়ে ভেদ করে বের হয়ে যাচ্ছে। আমি এখন চাইতেছি এই তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স বের করতে, অর্থাৎ মোট তড়িৎ বল রেখার সংখ্যাটা বের করতে। তো এই মোট তড়িৎ বল রেখার সংখ্যা অর্থাৎ ফাই, এটা বের করার সূত্র হচ্ছে AE cos θ। এ হচ্ছে ক্ষেত্রফলের মান, যে ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমি মোট অবিলম্ব আবেশ বা তড়িৎ ফ্লাক্স বের করতেছি চাইছি, সেই ক্ষেত্রফলের মানটা। ই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের মানটা, এবং থিটার পরিচয় হচ্ছে এ ভেক্টর এবং ই ভেক্টরের মধ্যবর্তী কোণ। এ হচ্ছে এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হবে? তলের লম্ব বরাবর। এই যে তল, এই তলের লম্ব বরাবর হবে হচ্ছে এরিয়া ভেক্টর এ এর ডিরেকশন। তাহলে আমাদের এই কোণটা নিতে হবে হচ্ছে তলের লম্বের সাথে ই এর মধ্যবর্তী কোণ, মানে এরিয়া ভেক্টর এবং ই এর মধ্যবর্তী কোণ। এটাকে আমি ভেক্টর ফরম্যাটে লিখলে ফাই ইকুয়াল টু এভাবে লিখতে পারি A ডট ই। এখন কথা হচ্ছে, দেখো, যদি তলটা এরকম সুষম একটা সমতল না হয়, এখানে আমি দেখো এই যে তলটা আঁকছি, এই তলটা হচ্ছে একটা সুষম সমতল। তলটা যদি সুষম সমতল না হয়ে এরকম একটা আঁকা বাঁকা তল হয়, তাহলে সেই তল দিয়ে নির্গত ফ্লাক্স বের করতে গেলে কি আমি সরাসরি এই সূত্রটা খাটাইতে পারবো? আরেকবার শোনো, যদি তলটা সুষম সমতল না হয়, এরকম না হয়, মনে করো একটা আঁকা বাঁকা তল হয়, আমি একটু চিত্র আঁকি। মনে করো এরকম, এইটা হচ্ছে একটা আঁকা বাঁকা তল। এই আঁকা বাঁকা তল দিয়ে নির্গত ফ্লাক্স আমি চাচ্ছি, এই যে তড়িৎ বল রেখাগুলো এই আঁকা বাঁকা তল দিয়ে এভাবে বের হয়ে যাচ্ছে। এখন এই তল দিয়ে নির্গত ফ্লাক্সটা আমি চাচ্ছি, তল দিয়ে নির্গত ফ্লাক্সটা বের করতে গেলে আমি কি সরাসরি এই সূত্রটা খাটাইতে পারবো? না, পারবো না। কেন পারবো না? কারণ দেখো, এই তলের প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের সাথে এরিয়া ভেক্টর এর ডিরেকশন, এই যে cos θটা, এটা কিন্তু সবসময় ফিক্সড না, সবসময় কনস্ট্যান্ট না। এখানে দেখো সবসময় ফিক্সড, এখানে সবসময় ফিক্সড। এটা আমি একটু বুঝাই। এই যে চিত্রের জন্য খেয়াল করো, এই যে তলটা, এই তলটা হচ্ছে একটা সমতল। তুমি দেখো এই পয়েন্টে আমি যদি চিন্তা করি, এখানে আমি একটা ক্ষুদ্র অংশ চিন্তা করলাম, এই যে ক্ষুদ্র অংশটা, তাহলে এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলের ডিরেকশন হচ্ছে লম্ব বরাবর এই দিকে। তাহলে এইটা হচ্ছে এ এর ডিরেকশন। এ এবং ই এর মধ্যবর্তী কোণ দেখো এখানে 0 ডিগ্রি। তুমি যদি এই পয়েন্টে চিন্তা করো, এখানে এই যে ক্ষুদ্র অংশের জন্য চিন্তা করো, তাহলে এই ক্ষুদ্র অংশে ক্ষেত্রফলের ডিরেকশন লম্ব বরাবর এই দিকে, তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে একই দিকে, তাহলে এখানেও মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এই পয়েন্টে যদি চিন্তা করো, তাহলে এই ক্ষুদ্র ক্ষেত্রফলের ডিরেকশন লম্ব বরাবর হচ্ছে এই দিকে, এবং তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন এই দিকে, একই দিকে, কোণ হচ্ছে 0 ডিগ্রি। আমি যদি তড়িৎ ক্ষেত্রটাকে একটু বাঁকাই দিই, মনে করো এই যে তড়িৎ ক্ষেত্রটাকে আমি একটু বাঁকাই দিলাম, মনে করো এরকম হলো তড়িৎ ক্ষেত্রটা, আমি একটু চিত্রটা আঁকি। এবার মনে করো তড়িৎ ক্ষেত্রটা তলভেদ করে এইভাবে চলে যাচ্ছে। তাহলে এভাবে যাওয়ার জন্য আমি এবার কোণ দেখতে চাই, এরিয়া ভেক্টরের সাথে ই এর কোণ দেখতে চাই। তাহলে তুমি দেখো এরিয়া ভেক্টর হবে তলের লম্ব বরাবর এইদিকে, এটা হচ্ছে এরিয়া ভেক্টরের ডিরেকশন, আর এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন। তাহলে তড়িৎ ক্ষেত্র এবং এরিয়া ভেক্টরের মধ্যবর্তী কোণ দেখো এটা, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এখানে এই কোণটা হবে 30 ডিগ্রি, এই কোণটা হবে 30 ডিগ্রি। দেখো সবগুলো পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের সাথে এরিয়া ভেক্টরের কোণ সেম। তাহলে কোণের মান আমি এখানে ফিক্সড মান বসাই দিয়ে কিন্তু ফাই এর মানটা বের করে আনতে পারবো। কিন্তু ব্যাপার হচ্ছে, যদি তলটা এরকম বক্রতল হয়, আঁকা বাঁকা তল হয়, সেই ক্ষেত্রে কি আমি এইভাবে বের করতে পারবো? মানে সব পয়েন্টে কি কোণের মান সেম থাকবে? না, সেম থাকবে না। এইটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তুমি দেখো এইখানে এই যে তড়িৎ বল রেখাটা আঁকছি, এইখানে তুমি একটা ক্ষুদ্র ক্ষেত্রফল চিন্তা করো, এই যে এতটুকু ক্ষুদ্র ক্ষেত্রফল, এই যে বাঁকা তলের এই যে ক্ষুদ্র একটা অংশ। তো টোটাল ক্ষেত্রফলের আমি ক্ষুদ্র একটা অংশ চিন্তা করলাম, সেই ক্ষুদ্র ক্ষেত্রফলটা হচ্ছে DA। টোটাল ক্ষেত্রফল A, তার খুবই ক্ষুদ্র একটা অংশ সেটা হচ্ছে DA। DA টেন্ডস টু 0, মানে অনেক ক্ষুদ্র।
তাহলে যখন এটা অনেক ক্ষুদ্র হবে, বিশাল একটা বক্রতলের একটা খুবই ক্ষুদ্র একটা অংশ, অনেক ক্ষুদ্র টেন্ডস টু জিরো, তখন সেই ক্ষুদ্র ক্ষেত্রফলটাকে আমি একটা সমতল চিন্তা করতে পারবো না। বুঝতে পারছো? যখন খুবই ক্ষুদ্র একটা অংশ আমি নিব, ক্ষুদ্র একটা ক্ষেত্র অংশ নিব, তাহলে সেটাকে তো আমি সমতল চিন্তা করে নিতে পারি, সেটা তো দেখতে একটা সমতলের মতোই হবে। ব্যাপারটা এভাবে চিন্তা করো, মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত, তাহলে বৃত্তের খুবই ক্ষুদ্র একটা অংশ, এই যে আমি খুবই ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম, তাহলে বৃত্তের খুবই ক্ষুদ্র একটা অংশ দেখতে কি এটা কি কার মতো মনে হয়? সরল রেখার মতো মনে হয় না? বুঝতে পারছি ব্যাপারটা? ঠিক তেমনি তাহলে বক্রতলের ক্ষুদ্র একটা অংশ সেটা একটা সমতলের মতো মনে হবে। এখন এই সমতলের লম্ব বরাবর হবে হচ্ছে এরিয়া ভেক্টরের ডিরেকশন, তাহলে এইটা হচ্ছে এরিয়া ভেক্টরের ডিরেকশন, ডি এ ভেক্টরের ডিরেকশন, আর এইটা হচ্ছে ই এর ডিরেকশন। ই এবং ডি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, এই কোণটাকে আমি বললাম এই কোণটা হচ্ছে থিটা। এবার তুমি এই নিচের অংশে দেখো, এখানে আমি যে তড়িৎ বল রেখাটা আঁকছি, এইখানে আমি একটা এই যে ক্ষুদ্র ক্ষেত্রফল অংশ চিন্তা করলাম, তাহলে এই যে ক্ষুদ্র ক্ষেত্রফল অংশটা তার তলের যে লম্ব বরাবর যে ডিরেকশনটা, সেই লম্ব বরাবর ডিরেকশনটা হবে হচ্ছে এই দিকে, এটা হচ্ছে লম্ব বরাবর ডিরেকশন। তাহলে এবার দেখো এই তলের লম্ব বরাবর যে দিকটা তার সাথে ই এর দিকটির মধ্যবর্তী কোণ হয়ে গেছে এইটা। আগের চেয়ে কোণটা একটু কমে গেছে না? আগে যে কোণ ছিল এখন কি সেই কোণ আছে? না, কোণটা কিন্তু কমে গেছে, কোণটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তুমি এই অংশে চিন্তা করো, এইখানে আমি একটা এই যে ক্ষুদ্র ক্ষেত্রফল অংশ চিন্তা করলাম, এই ক্ষুদ্র ক্ষেত্রফল অংশ, তাহলে এর লম্ব বরাবর হবে হচ্ছে এরিয়া ভেক্টর ডি এর ডিরেকশন, তাহলে এইটা হচ্ছে এই ক্ষেত্রে তলের মানে ক্ষুদ্র তলের লম্ব, ক্ষুদ্র তলের এই যে লম্ব দিকের সাথে তড়িৎ ক্ষেত্র ই, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ই, তার মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। দেখো এখানে যে কোণ ছিল এখানে সেই কোণটা আলাদা, এখানেও কোণটা হয়ে গেছে আলাদা। এইভাবে প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের সাথে এরিয়া ভেক্টর মানে তলের লম্বের ডিরেকশন আলাদা আলাদা হবে, তাহলে এক এক জায়গা এক এক কোণ। আমি এখন কথা হচ্ছে এই সূত্র ব্যবহার করলে এই থিটার মান কোনটা বসাবো? পারতেছি বসাইতে? সম্ভব হচ্ছে না, এভাবে করা সম্ভব হচ্ছে না। তাহলে আমি কি কাজ করতে পারি? আমি একটা কাজ করতে পারি যে আমি এই এরিয়া ভেক্টরের খুব ক্ষুদ্র একটা অংশ মানে ডি এ এর জন্য d5 বের করব, মানে ক্ষুদ্র ক্ষেত্রফল দিয়ে নির্গত মোট ফ্লাক্স বের করব। তাহলে ক্ষুদ্র ক্ষেত্রফল কত? ডি এ, তাহলে এই তল দিয়ে ক্ষুদ্র ক্ষেত্রফল দিয়ে নির্গত ফ্লাক্স হবে খুবই ক্ষুদ্র ফ্লাক্স d5। তাহলে আমি কি করব? এই d5টা বের করব। মনে করো এই যে তল, এই তল দিয়ে নির্গত ফ্লাক্স, এই যে ফ্লাক্স, এই ফ্লাক্সের সংখ্যা এটা হচ্ছে d5। তাহলে d5টা বের করব, d5টা বের করব হচ্ছে এই সূত্র দিয়ে, কারণ খুবই ক্ষুদ্র অংশ হলে কোণের মানটা একটা ফিক্সড মান। তাহলে কেন কোণের মানটা ফিক্সড মান? কারণ তলটা হয়ে যাচ্ছে একটা সমতল। তাহলে d5 ইকুয়াল টু হচ্ছে dA e cos থিটা। ঠিক আছে? তাহলে আমি খুবই ক্ষুদ্র একটা ক্ষেত্রফল d এর জন্য খুবই ক্ষুদ্র একটা ফাই d5 বের করলাম। কিন্তু আমার কি d5 লাগবে না, আমার লাগবে মোট ফ্লাক্স, মোট ফাই লাগবে। মোট ফ্লাক্স মোট ফাই আমি কেমনে বের করতে পারি? এই d5 কে ইন্টিগ্রেশন করলে চলে আসবে হচ্ছে মোট ফ্লাক্স মোট ফাই। তাহলে অতএব ফাই টোটাল ফ্লাক্স ফাই ই এটা ইকুয়াল টু হবে যে ক্ষুদ্র ফ্লাক্স d5 এর ইন্টিগ্রেশন। তাহলে d5 ইকুয়াল টু কত? dAe cos থিটা। আমি একটু এটা সাজাই লিখি, ইটাকে একটু সামনে এনে লিখি, তাহলে e dA cos থিটা। এভাবে আমি ইন্টিগ্রেশন করে কিন্তু এই ক্ষেত্রে মোট ফ্লাক্স ফাই বের করতে পারবো। আমি যদি ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে এইভাবে লিখতে পারি, ফাই ই এটা ইকুয়াল টু যে ইন্টিগ্রেশন অফ e dA cos থিটা, তো তাহলে e dA এবং তাদের মধ্যবর্তী কোণের cos থিটা, তাহলে e ডট dA এটা হচ্ছে মোট ফ্লাক্স ফাই বের করার সূত্র। ক্লিয়ার এই জিনিসটা? তাহলে যদি সুষম তল হয় সরাসরি সূত্র, কিন্তু বক্রতল হইলে গেলে সরাসরি আর সূত্র আমি খাটাইতে পারতেছি না। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? খুব ক্ষুদ্র একটা ফাই d5টা বের করব, বের করে আমি ইন্টিগ্রেশন করে টোটাল ফ্লাক্সটা বের করব। মেইনলি আমি চাইলে এই ক্ষেত্রেও তো ইন্টিগ্রেশন করে টোটাল ফ্লাক্সটা বের করি, মানে মেইন সূত্র হচ্ছে এটা, টোটাল ফ্লাক্স বের করতে গেলে e dA cos থিটা এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখন আমরা গাউসের সূত্রে যাই, যে গাউসের সূত্রটা কি বলতেছে। গাউসের সূত্র আমাদের বলতেছে, দেখো এখানে আমি এই যে আঁকাবাঁকা তলের কথা বললাম, সেই আঁকাবাঁকা তলটা হচ্ছে দেখতে অনেকটা এরকম, এই যে আঁকাবাঁকা তল, ঠিক আছে? এই যে আঁকাবাঁকা একটা তল, এই তল দিয়ে নির্গত ফ্লাক্স, ঠিক আছে? গাউসের সূত্র আমাদের বলতেছে যে আমি কোনো একটা চার্জকে যদি একটা তল দিয়ে আবদ্ধ করে ফেলতে পারি, তাহলে সেই আবদ্ধ তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স হবে আবদ্ধ চার্জ কিউ তার 1/ε0 গুণ, এটা হবে হচ্ছে গাউসের সূত্র। আমি গাউসের সূত্রটা একটু লিখি, তারপর আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে প্লাস কিউ মানের বিন্দু চার্জ একটা। এখন এই চার্জ থেকে, যেহেতু ধনাত্মক চার্জ, এই চার্জ থেকে তড়িৎ বল রেখা বের হবে। এই তড়িৎ বল রেখাগুলো বের হয়ে এভাবে চারিদিকে কিন্তু ছড়ায় পড়বে। আর আমি কি করলাম? এই চার্জটাকে একটা পলিথিনের প্যাকেটের মধ্যে ঢুকালাম, ঢুকায় চার্জটাকে আমি আবদ্ধ করে ফেললাম। চার্জটাকে কি করছে? একটা পলিথিনের প্যাকেটের মধ্যে ঢুকাইছি, প্যাকেটের মধ্যে ঢুকায় প্যাকেটের মুখটা আটকায় দিছি। তো এইরকম একটা পলিথিনের প্যাকেটের মধ্যে ঢুকায় চার্জটাকে আবদ্ধ করে ফেলছি। মনে করো এটা হচ্ছে যে পলিথিনের প্যাকেটটা, এই প্যাকেটের মধ্যে যে চার্জটাকে আমি ঢুকাইছি, চার্জটা মাঝখানে আছে।
তাহলে এই চার্জটাকে পলিথিনের প্যাকেটের মধ্যে ঢুকাই আমি এভাবে আবদ্ধ করে ফেলছি। চার্জ আছে কোথায়? পলিথিন প্যাকেটের মধ্যে। এখন এই চার্জ থেকে তড়িৎ বলরেখা বের হবে না, চারিদিকে তড়িৎ বলরেখা ছড়াই পড়বে না? তাহলে চার্জ আছে পলিথিন প্যাকেটের মধ্যে, তাহলে দেখো এই যে তলটা, এই যে আশেপাশের এই যে তলটা, এই তল ভেদ করে কিন্তু ফ্লাক্স বাইরের দিকে বের হয়ে আসবে। তার মানে এই আবদ্ধ তল, বদ্ধ তল, এই বদ্ধ তল থেকে ফ্লাক্স নির্গত হবে। আমি এখানে চিত্র আঁকি, এই যে পজিটিভ চার্জ, তাহলে এখান থেকে যে তড়িৎ বলরেখা বের হয়ে চারিদিকে ছড়াই পড়বে। তাহলে দেখো তো এই যে বদ্ধ তল, এই বদ্ধ তলের দেওয়াল ভেদ করে তড়িৎ বলরেখাগুলো বাইরের দিকে বের হয়ে আসতেছে না, অর্থাৎ ফ্লাক্স কাট করে, এটাকে বলা হয় ফ্লাক্স কাট করতেছে। তাহলে এই যে এরিয়া, এই যে তল, এই তল দিয়ে ফ্লাক্স কাট করে বাইরে বের হয়ে আসতেছে। এখন গাউস বলতেছে এই তল দিয়ে, এই বদ্ধ তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স হবে, মোট ফ্লাক্স হবে এই তল দ্বারা আবদ্ধ চার্জের মানের 1/ε0 গুণ মোট ফ্লাক্স। এই বদ্ধ তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স ফাই ই, এটা হবে এই বদ্ধ তল দ্বারা আবদ্ধ চার্জ। আবদ্ধ চার্জ কত? কিউ। তাহলে কিউ এত এর 1/ε0 গুণ, তার মানে কিউ ডিভাইডেড বাই হচ্ছে ε0। এটাই হচ্ছে গাউসের সূত্র। গাউস বলতেছে কোনো বদ্ধ তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স হবে ওই বদ্ধ তল দিয়ে আবদ্ধ চার্জের মানের 1/ε0 গুণ। তাহলে সূত্রটাকে আমরা এখন একটু বাংলায় লিখে ফেলি। কোনো বদ্ধ তল দিয়ে নির্গত মোট অভিলম্ব আবেশ, অভিলম্ব আবেশ বা তড়িৎ ফ্লাক্স হবে, তড়িৎ ফ্লাক্স হবে আবদ্ধ, ওই তল দ্বারা আবদ্ধ, ওই তল দ্বারা আবদ্ধ চার্জের মানের 1/ε0 গুণ। এইটা হচ্ছে আমাদের গাউসের সূত্র। তোমাদের কি মুখস্থ করা লাগবে? দেখো তো বুঝে বুঝে বলা যায় না যে কোনো বদ্ধ তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স হবে ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ চার্জের মানের কিউ এর 1/ε0 গুণ। এটাই হচ্ছে গাউসের সূত্র। মুখস্থ করা কিন্তু লাগতেছে না। এখন বদ্ধ তল কেন হইতে হবে? প্রশ্ন হচ্ছে সেটা যে বদ্ধ তলটা কেন হইতে হবে। যদি বদ্ধ তল না হয় তাহলে কিন্তু তুমি মোট ফ্লাক্স পাবা না। মনে করো এই তলটা, এই যে মাঝখানে ফাঁকা, এখানে একটু ফাঁকা, তাহলে এখানে যদি ফাঁকা থাকে তাহলে দেখো এখান থেকে যে ফ্লাক্সগুলো নির্গত হবে, যে তড়িৎ বলরেখাগুলো নির্গত হবে, সেইগুলো কিন্তু তুমি হিসাবের মধ্যে পাবা না। তাহলে হিসাবের মধ্যে আনতে গেলে তলটাকে অবশ্যই বদ্ধ তল হইতে হবে। ফাঁকা যদি থাকে তাহলে ওখান থেকে যে বলরেখাগুলো পাস করবে সেগুলো তো আর হিসাবে আসতেছে না। তাহলে হিসাবে সবগুলো ফ্লাক্সকে আনতে, সবগুলো বলরেখাকে আনতে গেলে অবশ্যই কি হবে? তলটাকে বদ্ধ হইতে হবে। এখন দেখো খেয়াল করো, এইটা আমরা তো বের করতে পারি, ফাইয়ের মানটা বের করতে পারি। কি সূত্র দিয়ে বের করতে পারি? ইন্টিগ্রেশন অফ ই ডি এ কস থেটা। এখন করা হয় কি, এই ইন্টিগ্রেশন সাইনের এখানে এরকম একটা গোল চিহ্ন দেওয়া হয়, ইন্টিগ্রেশন সাইনের মাঝখানে এরকম একটা গোল চিহ্ন দেওয়া হয়। এটা দিয়ে বোঝায় হচ্ছে বদ্ধ ইন্টিগ্রেশন, ঠিক আছে? ক্লোজ ইন্টিগ্রেশন বোঝায়। যেমন এই যে তলটা আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি? ক্ষেত্রফলের সাপেক্ষে না, ডি এ, ক্ষেত্রফলের সাপেক্ষে। তাহলে ক্ষেত্রফলটা কেমন? বদ্ধ একটা ক্ষেত্রফল। তাহলে ইন্টিগ্রেশনটা হবে ক্ষেত্রফলের ক্লোজ ইন্টিগ্রাল। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল এটা বোঝানোর জন্য হচ্ছে এই ক্লোজ ইন্টিগ্রাল চিহ্নটা দেওয়া হয়। এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল চিহ্ন। তাহলে গাউসের ল লেখার সময় আমরা এইভাবে ক্লোজ ইন্টিগ্রাল দিয়ে লিখবো। এটাই হচ্ছে আমাদের গাউসের ল। তাহলে কোনো একটা বদ্ধ তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স হবে চার্জের মানের ε0 গুণ। এটাই হচ্ছে আমাদের গাউসের সূত্র। এখন কথা হচ্ছে গাউসের সূত্র যে এটা হয়, এটা যে আসে, এটা তো আমি বলছি, কিন্তু প্রমাণ কিন্তু দিই নাই। তাহলে আমরা এটা কিন্তু এই যে কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্রটা প্রমাণ করতে পারি, বা আমরা এই যে ফ্লাক্স নির্ণয়ের যে সূত্রটা আছে এই ফ্লাক্স নির্ণয়ের সূত্রটা থেকে গাউসের সূত্রটা প্রমাণ করতে পারি। তাহলে আমরা একটু এখন প্রমাণ করার চেষ্টা করি যে আসলে এটা আসে কিনা। গতদিন কিন্তু আমি এই যে গাউসের সূত্রটা অলরেডি প্রমাণ করে দিয়েছিলাম যে এরকম একটা চার্জ ছিল, এই চার্জটাকে আমি আবদ্ধ করছিলাম এরকম একটা গোলাকার সারফেস দিয়ে, গোলাকার একটা বদ্ধ সারফেস দিয়ে আবদ্ধ করছিলাম। আবদ্ধ করে এই গোলাকার সারফেস দিয়ে মোট নির্গত ফ্লাক্সটা আমি তোমাদের বের করে দিয়েছিলাম, এবং দেখো সেই মোট নির্গত ফ্লাক্সটা আসছিল চার্জের মান ডিভাইডেড বাই হচ্ছে ε0, এটা আসছিল। তো আমরা এই চিত্রে, আগে এই চিত্রে একটু ক্লোজ ইন্টিগ্রাল করে ফ্লাক্সের মানটা বের করার চেষ্টা করে দেখি যে এইটা আসে কিনা, গাউসের সূত্রটা আসে কিনা। তাহলে তুমি দেখো এইখানে এই যে এই বক্রতলের খুবই ক্ষুদ্র একটা অংশ আমি এরকম নিলাম, চিন্তা করলাম এটা হচ্ছে ডি এ। তাহলে এর যে লম্ব বরাবর দিকটা হচ্ছে এইটা হচ্ছে ডি এ, আর এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ই। ই হচ্ছে এই যে তড়িৎ বল রেখার ডিরেকশন, এই বরাবর হচ্ছে ই কাজ করবে, এটা হচ্ছে ডি এ, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এখানে যদি আমি চিন্তা করি, এখানে এই যে ক্ষুদ্র একটা অংশ আমি চিন্তা করলাম, এই ক্ষুদ্র একটা অংশ ডি এ, এর যে লম্ব বরাবর যে ডিরেকশনটা সেটা হচ্ছে এইটা হচ্ছে ডি এ, তার মধ্যবর্তী কোণ হচ্ছে এই কোণটা।
এখানে যদি আমি একটা ক্ষুদ্র অংশ চিন্তা করি DA, তাহলে তার লম্ব বরাবর ডিরেকশন হচ্ছে এইটা, এটা হচ্ছে DA, তখন E এবং D এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। তাহলে দেখো এক একটা জায়গায় কিন্তু এক একটা কোণ হচ্ছে। তাহলে অবশ্যই বের করতে গেলে আমাদের এইভাবে ইন্টিগ্রেশন করেই বের করতে হবে। আমরা মোট ফ্লাক্স বের করতে চাচ্ছি, যে মোট ফ্লাক্স ফাই E, তাহলে এইটা হবে এরকমই যে ইন্টিগ্রেশন অফ ডি ফাই। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ফাই মানে হচ্ছে E DA cos থিটা। কেমন ইন্টিগ্রাল? ক্লোজ ইন্টিগ্রাল। ক্লোজ ইন্টিগ্রাল বলে আমরা ক্লোজ ইন্টিগ্রাল চিহ্নটা এখানে বসাই দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা। তুমি একটু চেষ্টা করো তো, ইন্টিগ্রেশন করে কোনোভাবে ফ্লাক্সের মানটা তুমি বের করতে পারবা? না, বের করা যাচ্ছে না, ঝামেলা, এই ইন্টিগ্রেশনটা করা যাচ্ছে না। এই ইন্টিগ্রেশনটা করতে গেলে দেখো এরকম এই যে প্রত্যেকটা পয়েন্টের কোণের মান জানা লাগতেছে এবং প্রত্যেকটা পয়েন্টের তড়িৎ ক্ষেত্রের মান জানা লাগতেছে। দেখো আমি যদি এরকম আঁকাবাঁকা একটা তল দিয়ে এই চার্জটাকে ঘিরি, তাহলে এখানে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান যা, এই বিন্দুতে কিন্তু তড়িৎ প্রাবল্যের মান তাই না। কেন তাই না? তুমি দেখো তো, এইখান থেকে এই যে দূরত্বটা আর এখান থেকে এই যে দূরত্বটা এই দুইটা দূরত্ব কি সেম? তুমি দেখো এই দূরত্বটা অনেক বেশি, এই দূরত্বটা আবার কম। এখানে এসে দেখো এই দূরত্বটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এই ক্ষেত্রফলের উপর যে কোনো পয়েন্টের যদি আমি দূরত্ব নিই, তাহলে আলাদা আলাদা দূরত্ব হচ্ছে। আর তড়িৎ প্রাবল্য E = হচ্ছে 1/4πε0 Q/r²। তুমি দেখো এই বিন্দুর জন্য যে r এর মান, এই বিন্দুর জন্য সেই r এর মান না। তাহলে এই বিন্দুর জন্য যে তড়িৎ প্রাবল্যের মান, এই বিন্দুর জন্য কিন্তু সেই তড়িৎ প্রাবল্যের মান না, তড়িৎ প্রাবল্যের মান কিন্তু আলাদা হচ্ছে। তাহলে আমি মানে অনেকে ইন্টিগ্রেশন করে এই ইটাকে বাইরে পাঠিয়ে দিলাম, বাইরে পাঠিয়ে দিয়ে DA cos θ এইভাবে আমি ইন্টিগ্রেশন করে ফেললাম। এটা হচ্ছে না, কারণ ইটা বাইরে যাচ্ছে না, কারণ আমি দেখতেছি এই সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টে E এর মান আলাদা। তাহলে E কে কিন্তু কনস্ট্যান্ট হিসাবে বাইরে বের করা যাচ্ছে না। তাহলে এখান থেকে আমি আসলে ইন্টিগ্রেশন করে ফ্লাক্সের মানটা বের করতে পারতেছি না, কারণ এই ইন্টিগ্রেশন করাটা খুবই ঝামেলা। বুঝতে পারছো? ইন্টিগ্রেশন করাটা খুবই ঝামেলা। কেন খুবই ঝামেলা? E এর মান আলাদা, থিটার মান আলাদা। তাহলে ইটাকে বাইরে বের করা যাচ্ছে না, থিটাটাকেও বাইরে বের করা যাচ্ছে না। আর এই যে আঁকাবাঁকা তল, এই আঁকাবাঁকা তলের ক্ষেত্রফলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে টোটাল ক্ষেত্রফল বের করাটাও ঝামেলা। তাহলে এখানে দেখো E কনস্ট্যান্ট না, DA কনস্ট্যান্ট না, cos θটাও কনস্ট্যান্ট না, যে আমি দুইটাকে বাইরে বের করে দিয়ে ক্ষেত্রফলটাকে ইন্টিগ্রেশন করলাম, এই কাজটা করা যাচ্ছে না। ইন্টিগ্রেশনটা খুবই ঝামেলা। কি কাজ করা যায়? তখন একটু মাথা চুলকায় চিন্তা করবা যে কি কাজ করা যায়। তখন লোকজন গাউসকে যে ধরলো যে ভাই গাউস তুমি একটু বলো তো কি কাজ করে আমরা এখান থেকে ফ্লাক্সটা বের করতে পারি, এই ফ্লাক্সটা বের করা তো খুবই ঝামেলা হচ্ছে। গাউস তখন একটা খুবই ভালো বুদ্ধি দিল। গাউস তখন বলল যে তোমরা এরকম আঁকা বাঁকা তল দিয়ে না ঘিরে তোমরা একটা সুষম ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল দিয়ে ঘেরো। সেরকম সুষম ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল হতে পারে একটা গোলক তল, যে তুমি একটা গোলক দিয়ে ঘেরো, চার্জটাকে গোলকের মাঝখানে রাখো, মাঝখানে রেখে সেখান থেকে ফ্লাক্সটা বের করো। এখন কথা হচ্ছে গোলক রাখলে সুবিধাটা কি? গোলক রাখলে সুবিধাটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে E এর মান সেম হয়ে যাবে এবং প্রত্যেকটা পয়েন্টে cos θটার মানটাও সেম হয়ে যাবে। দেখো কেমনে হয়। এই হচ্ছে চার্জ, এই চার্জটাকে আমি এবার এরকম এই যে গোলক তল দিয়ে ঘিরলাম, গোলক তল, বদ্ধ গোলক তল, একটা বদ্ধ গোলক তল, তার কেন্দ্রে হচ্ছে এই চার্জটা আছে। তাহলে এখান থেকে এই যে তড়িৎ বল রেখাগুলো বের হবে, এইভাবে তড়িৎ বল রেখাগুলো বের হয়ে যাবে, চারিদিকে ছড়াই পড়বে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, কেন্দ্র থেকে এই যে চার্জটা আছে গোলকের কেন্দ্রে, কেন্দ্র থেকে প্রত্যেকটা পয়েন্টের, এই ক্ষেত্রের প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব কিন্তু গোলকের ব্যাসার্ধের সমান, সেম। তাহলে আমি যদি বলি এই পয়েন্টের দূরত্ব কেন্দ্র থেকে কত r, এই পয়েন্টের দূরত্ব কেন্দ্র থেকে কত r, এই পয়েন্টের দূরত্ব কেন্দ্র থেকে কত r, তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য E = 1/4πε0 Q/r², r এর মান সেম। এই পয়েন্টে E = 1/4πε0 Q/r², r এর মান সেম। তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য যা হবে এই বিন্দুতেও তড়িৎ প্রাবল্য তাই হবে। তাহলে তড়িৎ প্রাবল্য দেখো তো কনস্ট্যান্ট হয়ে গেল না? তড়িৎ প্রাবল্য কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন করে ফাই বের করাটা সহজ হবে, যে টোটাল ফাই E এটা = ক্লোজ ইন্টিগ্রেশন E DA cos θ। তাহলে আমরা দেখতেছি প্রত্যেকটা পয়েন্টে E এর মান সেম। এবার আসো তো থিটা। তুমি দেখো এখানে এই যে চিন্তা করো, খুবই ক্ষুদ্র একটা সারফেস, এটা হচ্ছে DA। তাহলে ডি এর লম্ব বরাবর ডিরেকশনটা হচ্ছে এই বরাবর, এই যে গোলকের এই বিন্দুতে লম্ব বরাবর, তলের লম্ব হচ্ছে এইদিকে, এটা হচ্ছে DA, এটা হচ্ছে E, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এখানে আসো, এখানে খুবই ক্ষুদ্র একটা সারফেস চিন্তা করো, তাহলে এই দেখো এইটা হচ্ছে লম্ব বরাবর, তাহলে তলের ডিরেকশনটা হচ্ছে এই বরাবর যাবে, এই যে লম্ব বরাবর, এটা হচ্ছে DA, এটা হচ্ছে E, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। এখানে চিন্তা করো, এখানে যে ক্ষুদ্র একটা অংশ চিন্তা করো, ক্ষুদ্র ক্ষেত্রফল, তাহলে তার লম্ব এটা হচ্ছে DA, এটা হচ্ছে E, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি।
মানে এই গোলক তলের খুবই ক্ষুদ্র একটা সারফেস চিন্তা করো, তার ক্ষেত্রফলের ডিরেকশন লম্ব বরাবর, আর সেখানে তড়িৎ প্রাবল্য থাকতেছে লম্ব বরাবর একই দিকে। তাহলে তড়িৎ প্রাবল্য এবং এরিয়া ভেক্টর এর মধ্যবর্তী কোণ হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। তাহলে cos থিটা, থিটার মানটা আমরা পাচ্ছি 0 ডিগ্রি প্রত্যেকটা পয়েন্টে, ই এর মান পাচ্ছি কনস্ট্যান্ট। তাহলে ইটাকে আমরা বাইরে বের করে দিলাম, cos 0 ডিগ্রি সেটাও বাইরে বের করে দিলাম। তাহলে ভেতরে ইন্টিগ্রেশন থাকলো dA, ক্ষেত্রফলের সাপেক্ষে জাস্ট ক্লোজ ইন্টিগ্রাল। এখন তুমি বলতে পারো আচ্ছা ইচ্ছা মতো আপনি গোলক নিলেন, গোলক নিয়ে যে কাজটা করলেন এটা কি হলো? তলটা তো আর গোলক ছিল না, আপনি তো ইচ্ছা মতোই কাজটা করলেন। এখন ভালো করে খেয়াল করবে এই কথাটা, ভাই তুমি কি নির্ণয় করতে চাচ্ছ? ফ্লাক্স বের করতে চাচ্ছ, এটাই তো ফ্লাক্স বের করতে চাচ্ছ। তাহলে আমার কথা হচ্ছে ফ্লাক্স পাওয়া আমি যেমনে পাই, এভাবে পাইতে গেলে কঠিন হচ্ছে, এভাবে পাইতে গেলে সহজ হচ্ছে। আমার টার্গেট হচ্ছে ফ্লাক্স পাওয়া, সেটা আমি যেমনে পাই। আমি যদি সহজ করে পাই তাতে তোমার সমস্যাটা কি? আমি যদি সহজভাবে সহজ ক্যালকুলেশনের মাধ্যমে ফ্লাক্স বের করতে পারি তাহলে সেটা ভালো না? এখন তুমি বলতে পারো এইভাবে বের করলে কি ফ্লাক্স আগের ফ্লাক্সে আসবে? সেটা একটু তুমি বোঝো তো, দেখো তো আগের ফ্লাক্স আসে কিনা। ফ্লাক্স মানে কি? তড়িৎ ফ্লাক্স মানে কি? তড়িৎ বল রেখার সংখ্যা। তড়িৎ ফ্লাক্স মানে তড়িৎ বল রেখার সংখ্যা। তুমি এই চার্জটাকে এরকম একটা আঁকা বাঁকা তল পলিথিনের প্যাকেট দিয়ে ঘিরলেও এইখান থেকে দেখো যতগুলো তড়িৎ বল রেখা বের হচ্ছে, ওইখানে তুমি একটা গোলক দিয়ে ঘিরলেও ঠিক ততগুলো তড়িৎ বল রেখা বের হচ্ছে। তুমি একটু দেখো গোনো, এখানে দেখো তাকাও, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই ক্ষেত্রে তড়িৎ বল রেখার সংখ্যা 8টা, ফ্লাক্সের মান 8টা। এই ক্ষেত্রে তড়িৎ বল রেখার সংখ্যা, ফ্লাক্সের মান হচ্ছে 8টা। তুমি এই চার্জটাকে যেমন ক্ষেত্রফল দিয়ে ঘিরো না কেন, তড়িৎ ফ্লাক্সের সংখ্যা কিন্তু একই থাকবে। তুমি একটু দেখো এই চিত্র দেখো, এইটা হচ্ছে চার্জ। এই চার্জ দিয়ে এরকম এই যে তড়িৎ বল রেখাগুলো বের হয়ে আসতেছে, এই যে চারিদিকে তড়িৎ বল রেখাগুলো বের হয়ে আসতেছে। এখন তুমি কি করলা? এই চার্জটাকে এরকম একটা আঁকা বাঁকা তল দিয়ে ঘিরলা, আর এই চার্জটাকে তুমি এরকম একটা সুন্দর গোলক তল দিয়ে ঘিরলা। তুমি দেখো তো এই আঁকা বাঁকা তল, এই যে নীল যে সারফেসটা, এই সারফেস দিয়ে যতগুলো তড়িৎ বল রেখা বের হয়ে আসতেছে, এই লাল সারফেস দিয়ে ঠিক ততগুলো তড়িৎ বল রেখা বের হয়ে আসতেছে। নীল সারফেস দিয়ে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা তড়িৎ বল রেখা বের হয়ে আসতেছে। এই লাল সারফেসটা দিয়েও দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা তড়িৎ বল রেখা বের হয়ে আসতেছে। তার মানে চার্জকে তুমি যেমন ক্ষেত্রফল দিয়ে ঘেরো না কেন, ফ্লাক্সের মানের তো কোনো চেঞ্জ হচ্ছে না, ফ্লাক্সটা একই থাকতেছে। ওই ফ্লাক্সটাই তো আমি বের করতে চাই। বুঝতে পারছো ব্যাপারটা? যেমন তল দিয়ে তুমি চার্জটাকে ঘেরো না কেন, ফ্লাক্সের মান কি চেঞ্জ হচ্ছে না? তা আমি তো ফ্লাক্সটা বের করতে চাই। তাহলে আমি দেখতেছি কি এই আঁকা বাঁকা তল নিলে ইন্টিগ্রেশন করা ঝামেলা, কিন্তু গোলক তল নিলে ইন্টিগ্রেশন করা খুবই সহজ। এখন বুদ্ধিমান মানুষ কোন কাজটা করবে? অবশ্যই গোলক তল নিবে। এরকম একটা গোলক তল নিলে এই তলের প্রত্যেকটা পয়েন্টে ই এর মান সেম থাকতেছে, cos থিটার মান 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন করা সহজ এবং ইন্টিগ্রেশন করে আমি ফ্লাক্সের মানটা বের করতে পারতেছি, যেটা এখানে পারতেছিলাম না। বুঝতে পারছো? এটাই হচ্ছে উপকারিতা। তাহলে আমরা এখন কি কাজ করি? এখানে এটা হচ্ছে ই এর মান বসাবো। এই বিন্দুতে ই এর মান কত? ই এর মান হচ্ছে 1/4πε0 q r²। ঠিক আছে, এবার ক্ষেত্রফলকে ইন্টিগ্রেশন করব। কেমন ক্ষেত্রফল এটা? এটা কেমন ক্ষেত্রফল? গোলক ক্ষেত্রফল। তো গোলকের ক্ষেত্রফলকে ইন্টিগ্রেশন করলে গোলকের মোট ক্ষেত্রফলটা পাবো। তাহলে মোট ক্ষেত্রফল এই যে এ, এটার লিমিট হবে 0 থেকে মোট ক্ষেত্রফল, গোলকের মোট ক্ষেত্রফল 4πr²। তাহলে আমি একবার এখানে বসাই দিই, এখানে বসাইলে পাবো হচ্ছে 4πr²। 4π কেটে গেল, r² মোকাবেলা হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো হচ্ছে চার্জের মান ডিভাইডেড বাই হচ্ছে ε0। এটাই হচ্ছে ফ্লাক্স ফাই ই। এবং গাউস দেখো এই কথাটাই বলছে যে কোনো একটা চার্জকে তুমি যদি একটা তল দিয়ে আবদ্ধ করে ফেলো, সেই আবদ্ধ তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স হবে চার্জের মানের 1/ε0 গুণ। এটাই ছিল গাউসের সূত্র। তো দেখো তো গাউসের সূত্রটা আমরা প্রমাণ করে ফেলছি। এটা হচ্ছে তোমাদের বইতে আছে কুলম্ব সূত্র থেকে গাউসের সূত্র প্রমাণ, এই হেডিং দিয়ে আছে। এটা কেন এটা আছে তুমি দেখো, এই যে তুমি গাউসের সূত্রটা আনতে গিয়ে কোথাও না কোথাও কুলম্বের সূত্রটা ব্যবহার করছো। কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্র হচ্ছে দুইটা চার্জ, তাদের মধ্যবর্তী বল 1/ε0 q1 q2 ডিভাইডেড বাই হচ্ছে r²। তো এই চার্জটাকে আমি চিন্তা করলাম এটা হচ্ছে বড় হাতের কিউ, এই চার্জটাকে আমি চিন্তা করলাম এটা হচ্ছে ছোট হাতের কিউ। এখন এই ছোট হাতের কিউ এর মান যদি 1 কুলম্ব হয়, দেন এটা হবে প্রাবল্য। তাহলে প্রাবল্য হচ্ছে 1/4πε0 q ডিভাইডেড বাই r²। কোথা থেকে আসে? এটা কুলম্বের সূত্র থেকে আসে। এই জিনিসটা আমি দেখো তো এখানে ব্যবহার করছি না একবার, এই যে ব্যবহার করছি না? তাহলে এই যে আমি গাউসের সূত্রটা প্রমাণ করছি কার সূত্র ব্যবহার করে? কুলম্বের সূত্র ব্যবহার করে। এই কারণে তোমাদের বইতে এর হেডিংটাই আছে যে কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র প্রমাণ। তাহলে গাউসের সূত্রটা আমরা প্রমাণ করে ফেলছি। এখন তোমরা নিজেরাই মনে মনে একটু গাউসের সূত্রটাকে আরেকবার বলো যে কোনো একটা বদ্ধ তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স হবে ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ চার্জের মানের
1/ε0 গুণ। এখন আমরা গাউসের সূত্র রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম সলভ করব এবং গাউসের সূত্রের কিছু অ্যাপ্লিকেশন দেখব। কুলম্বের সূত্র থেকে যদি গাউসের সূত্র প্রমাণ করা যায় তাহলে অবশ্যই এর উল্টা কাজটাও করা যাবে। গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রমাণ করা যাবে। দেখি আমরা গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রমাণ করতে পারি কিনা। গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রমাণ। গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রমাণ করব আমরা। তাহলে ধরো এটা হচ্ছে প্লাস কিউ মানের একটা পয়েন্ট চার্জ, তাহলে এই চার্জটাকে আমরা আবদ্ধ করে ফেলতে হবে। তাহলে একটা তল দিয়ে এই চার্জটাকে আবদ্ধ করে ফেললাম। এখন এই তল দিয়ে ফ্লাক্স নির্গত হবে, এই চার্জ থেকে এখান থেকে ফ্লাক্স নির্গত হবে। এখন তলের মধ্য দিয়ে নির্গত মোট ফ্লাক্সটা আমরা বের করব হচ্ছে গাউসের সূত্র দিয়ে। তা আমরা জানি গাউসের সূত্র থেকে জানি যে এই তল দিয়ে মোট নির্গত ফ্লাক্স ফাই ই, এটা হবে এই তল দ্বারা আবদ্ধ চার্জের মানের এপসাইলন 1/ε0 গুণ। তাহলে এই ফাই হচ্ছে মোট নির্গত ফ্লাক্স, এটা হচ্ছে গাউসের সূত্র। এখান থেকে আমি কুলম্বের সূত্রে আসব। এই চার্জের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর, এই বিন্দুর দূরত্ব হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর। তো এই বিন্দুতে আমি তড়িৎ প্রাবল্য এটা নির্ণয় করতে চাই, যেখানে এই দূরত্বটা হচ্ছে আর, এই দূরত্বটা হচ্ছে আর, এই সবগুলো দূরত্বই হচ্ছে আর। আগে আমরা কুলম্বের সূত্র ব্যবহার করে গাউসের সূত্র গেছিলাম। এবার এই যে গাউসের সূত্রটা লিখছি, এখান থেকে কোনো না কোনোভাবে আমাদের কুলম্বের সূত্রটা নিয়ে আসতে হবে। তাহলে এই যে ফ্লাক্স, এই ফ্লাক্স নির্ণয় করার সূত্রটা কি? ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডিএ কস থিটা, এটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। ই যেহেতু ধ্রুবক, ইটাকে আমি বাইরে বের করে নিলাম। আমি বলতো আসলে কোনটা বের করব? ই এর মানটা বের করব, তড়িৎ প্রাবল্যটা বের করব। এই প্রাবল্যটা বের করলেই তো আমি কুলম্বের সূত্রে চলে যাব। তাহলে গাউসের সূত্র থেকে তড়িৎ প্রাবল্য ই এর মানটা বের করতে হবে, অর্থাৎ কুলম্বের সূত্রে যাইতে হবে। তাহলে ই ধ্রুবক, এটাকে আমি বাইরে পাঠিয়ে দিলাম। কস থিটা, কস কত? থিটার মানটা কত? 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রি কত হচ্ছে? 1 হচ্ছে। কেন 0 ডিগ্রি? এই যে তলের লম্ব বরাবর, তাহলে তলের লম্ব হচ্ছে ডিএ, তার সাথে ই এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। প্রত্যেকটা পয়েন্টেই একই ঘটনা ঘটতেছে। তাহলে cos 0 ডিগ্রি বাইরে গেল, তাহলে ভেতরে থাকলো হচ্ছে ডিএ এর ক্লোজ ইন্টিগ্রাল। ডিএ ক্ষেত্রফলের ক্লোজ ইন্টিগ্রাল করে এখানে আমরা পাবো হচ্ছে ক্ষেত্রফলের টোটাল মান 4π², গোলকের ক্ষেত্রফলের টোটাল মান, এই গোলকের ক্ষেত্রফলের টোটাল মানটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন নট। তাহলে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট ডিভাইডেড বাই 4πr²। তাহলে আমি একটু সাজায় লিখি, 1 ডিভাইডেড বাই 4πε0 আর কিউ ডিভাইডেড বাই r²। আমি এটাকে একটু সাজায় এভাবে লিখলাম। দেখো তো এইটা, এই যে চার্জের এখান থেকে কেন্দ্র থেকে আর দূরত্বে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সূত্র না? এই যে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের সূত্রটা আমি পেয়ে গেছি। এখন মনে করো এইখানে আমি কিউ মানের একটা চার্জ রাখলাম, এই যে ছোট হাতের কিউ মানের একটা চার্জ রাখলাম। তাহলে সেই চার্জ কতটুকু বল অনুভব করবে? তাহলে সেই বলটা হবে হচ্ছে ই ইন্টু কিউ। এফ ইকুয়াল টু কি? ই ইন্টু কিউ। ই হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে ই এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 4πε0 বড় হাতের কিউ ডিভাইডেড বাই r²। তাহলে এর সাথে গুণ হবে হচ্ছে যে চার্জটাকে আমি এখানে স্থাপন করলাম, অর্থাৎ ছোট হাতের কিউ, তার মান। তাহলে ছোট হাতের কিউ কতটুকু বল অনুভব করবে এখানে স্থাপন করলে সেই বলের মানটা আমরা বের করলাম। তুমি দেখো তো এইটা কুলম্বের সূত্র না? এই যে দুইটা চার্জের গুণফলের মানের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে গাউসের সূত্র থেকে চলে আসছে কোনটা? কুলম্বের সূত্র। এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম। ক্লিয়ার? তাহলে গাউসের সূত্র থেকে আমরা কুলম্বের সূত্র, আবার কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র, দুটাই কিন্তু প্রমাণ করে ফেলছি। এবার গাউসের সূত্র রিলেটেড কিছু খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের একটু মাথায় রাখা লাগবে, বিশেষ করে ম্যাথ করার জন্য। যদি এই কথাগুলো আমরা খুব সহজে একটু মাথায় রাখতে পারি তাহলে ম্যাথ কিন্তু আমরা নির্ভুলভাবে করতে পারবো। আর যদি মাথায় না থাকে তাহলে কিন্তু ম্যাথে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো কি কি গুরুত্বপূর্ণ কথা? আমরা যে গাউসের সূত্রটা পাইলাম, সূত্রটা হচ্ছে ফাই ই, এটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এখানে ফাই ই এর পরিচয়টা কি? তুমি বলবা এর পরিচয় হচ্ছে তড়িৎ ফ্লাক্স। না, শুধু তড়িৎ ফ্লাক্স না, এর পরিচয় হচ্ছে বদ্ধ তল দিয়ে নির্গত ফ্লাক্স, নির্গত মোট তড়িৎ ফ্লাক্স। এটা হচ্ছে ফাই ই এর পরিচয়। এখানে বলো তো কিউ এর পরিচয়টা কি? কিউ এর আবার পরিচয় কি? কিউ হচ্ছে চার্জ। না, কিউ শুধু চার্জ না, কিউ হচ্ছে এই বদ্ধ তল দিয়ে আবদ্ধ চার্জ। ওই যে আমি বলছিলাম যে একটা চার্জকে একটা পলিথিনের প্যাকেটের মধ্যে ঢুকায় আবদ্ধ করে ফেললাম। তাহলে পলিথিন প্যাকেটের মধ্যে যে চার্জটা আছে, অর্থাৎ আবদ্ধ যে চার্জটা আছে, সেই চার্জের মান হবে এইটা। যদি এই বদ্ধ তলের বাইরে থাকে আউটসাইড চার্জ, সেটা কিন্তু আমি এখানে বসাইতে পারবো না। তাহলে আমাদের সর্বদাই দেখতে হবে এই বদ্ধ তল দ্বারা আবদ্ধ চার্জ কত। তাহলে এটা হচ্ছে, এই কিউ এর পরিচয় হচ্ছে বদ্ধ তল দ্বারা আবদ্ধ চার্জ, ইনসাইড চার্জ, আউটসাইড চার্জ না, ইনসাইড চার্জ। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা।
তাহলে এবার চিন্তা করো, এখানে হচ্ছে প্লাস কিউ মানের একটা চার্জ আছে, আর এর সামনে এখানে আমি হচ্ছে একটা ঘনক রাখলাম। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই ঘনকের তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স কত, এটা বের করো। তাহলে ঘনকের তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স ফাই ই, এটা হবে হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন। কিউ এর পরিচয়টা কি? আবদ্ধ চার্জ। দেখো তো এই ঘনক দ্বারা আমি কোনো চার্জকে কি আবদ্ধ করে রাখছি? ঘনকের মধ্যে কোনো চার্জ আছে? মধ্যে কোনো চার্জ নেই। তাহলে আবদ্ধ চার্জের মান কত? 0। তাহলে 0 ডিভাইডেড বাই এপসাইলন নট, তাহলে ফাই এর মান কত হবে? 0। তাহলে এই তল দিয়ে আসলে কোনো নির্গত ফ্লাক্স নেই, ফ্লাক্সের মান কত হয়েছে? 0 হয়েছে। এখন তুমি বলতে পারো, আচ্ছা এখানে যদি চার্জ থাকে তাহলে এই যে তড়িৎ বল রেখাগুলো গিয়ে এই যে ভেদ করে এখান থেকে এইভাবে বের হয়ে আসতেছে না এই তড়িৎ বল রেখাগুলো? হ্যাঁ আসতেছে, কিন্তু মোট নির্গত ফ্লাক্স হচ্ছে 0। কিভাবে 0? দেখো এই টাইপের একটা ম্যাথ আমরা করছিলাম। এই তলের কথা চিন্তা করো, এই পাশের এই যে তলটার কথা চিন্তা করো। এই তলের এরিয়া ভেক্টরের ডিরেকশন হচ্ছে তলের লম্ব বরাবর এইদিকে, আর এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন। তাহলে এখানে কি হবে? ই এ cos 0 ডিগ্রি, তাহলে মান পাচ্ছি কত? ই এ। এটা হচ্ছে ফ্লাক্সের মান এই তল দিয়ে নির্গত, এই যে এই তলটা দিয়ে নির্গত। এইবার আসো এই তল দিয়ে নির্গত ফ্লাক্স আমরা বের করব। এই তলের এই ক্ষেত্রফলের ডিরেকশনটা হবে হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে এরিয়া ভেক্টরের ডিরেকশন এই বরাবর। কেন এই বরাবর? যে কোনো তলের ডিরেকশন হচ্ছে ওই তলে শুয়ে থাকবা, শুয়ে উপরের দিকে তাকাবা, উপরের দিকে তাকায় দেখবা যেদিকে তুমি দেখতে পাচ্ছ ওইটা হবে হচ্ছে তলের ডিরেকশন। তাহলে এই পাশের দেওয়ালে কেউ যদি দাঁড়ায় থাকে, এখানে যদি কেউ দাঁড়ায় থাকে, দাঁড়ায় যদি ওইদিকে ফেরে, তাহলে সে ওই বরাবর দেখবে, তাহলে এটা হবে হচ্ছে ক্ষেত্রফলের ডিরেকশন। তড়িৎ প্রাবল্যের ডিরেকশন হচ্ছে এইদিকে, এটা হচ্ছে ই এর ডিরেকশন। তাহলে এই তল দিয়ে নির্গত ফ্লাক্স আমি পাবো ই এ cos এ ই। তাহলে এ আর ই এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে পাবো হচ্ছে মাইনাস ই এ। আচ্ছা এবার মোট ফ্লাক্স লাগবে আমার, মোট ফ্লাক্স যোগ করো, এই দুটো যোগ করো। তাহলে মাইনাস ই এ প্লাস ই এ যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 0। তাহলে মোট নির্গত ফ্লাক্স ফাই কত হবে? 0 হবে। তাহলে দেখো গাউসের সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারছি। তাহলে কিউ এর পরিচয়টা কি? কিউ এর পরিচয়টা হচ্ছে তল দিয়ে আবদ্ধ চার্জ। এই ঘনকের মধ্যে কোনো চার্জ নেই, আবদ্ধ কোনো চার্জ নেই, আবদ্ধ চার্জের মান 0 হয়েছে, ফ্লাক্সের মানটাও 0 হয়েছে। তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। তাহলে আমি এখন যদি জিজ্ঞেস করি, মনে করো এখানে একটা চার্জ আছে, এই যে এটা কিউ মানের একটা চার্জ, এখানে আমি একটা গোলক রাখছি, এই গোলকের তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স কত? গোলকের বাইরে চার্জ আছে, আউটসাইড চার্জ আছে, কিন্তু ইনসাইড চার্জ নেই। তাহলে ইনসাইড চার্জের মান কত? 0। তাহলে ফ্লাক্সের মান হবে হচ্ছে 0। কিউ এর মান 0 বসাও, তো ফ্লাক্সের মান 0 চলে আসবে, পারা যাবে এটা। তাহলে এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা। এবার পরের গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, কোনো একটা বদ্ধ তলের মধ্যে যদি অনেকগুলো চার্জ থাকে, মনে করো এখানে একটা চার্জ আছে Q1 Q2 Q3, এরকম অনেকগুলো চার্জ আছে। হতে পারে Q1 হচ্ছে মনে করো পজিটিভ, Q2 হচ্ছে নেগেটিভ, Q3 হচ্ছে পজিটিভ, এরকম যদি হয়, তাহলে এই তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স কত, এটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে মোট ফ্লাক্স হবে ফাই ই, এটা ইকুয়াল টু হচ্ছে মোট, এখানে কিউ এর পরিচয়টা কি ছিল? বদ্ধ তল দ্বারা আবদ্ধ মোট চার্জ। বদ্ধ তলের মধ্যে কয়টা চার্জ আছে? 3টে চার্জ। তাহলে মোট চার্জ হবে Q1 প্লাস Q2 প্লাস Q3। এখন Q1 এর মান হচ্ছে প্লাস, Q2 এর মান যদি মাইনাস হয় তাহলে এই যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, Q3 এর মানটা আবার কি? প্লাস। তাহলে এইটা ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন নট, এইটা হবে হচ্ছে মোট ফ্লাক্স। তাহলে যতগুলো চার্জ থাকবে এই বদ্ধ তল দ্বারা আবদ্ধ, যতগুলো চার্জ থাকবে তুমি সবগুলো যোগ করে এখানে বসাই দিবা, যতগুলো থাকুক, ঠিক আছে? জাস্ট যোগ করে এখানে বসাই দিবা। এবার পরের কথাটা হচ্ছে, দেখো তল যেমনই হোক না কেন, যেমন আমরা দেখলাম এইটা হচ্ছে একটা কিউ মানের চার্জ, তল যদি এরকম আঁকা বাঁকা তল হয়, তাহলে এই আঁকা বাঁকা তল দিয়ে নির্গত ফ্লাক্স, আঁকা বাঁকা তল, এই আঁকা বাঁকা তল দিয়ে নির্গত ফ্লাক্স ফাই ই, এটা হবে কিউ ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন নট। ছোট হাতের কিউ দিয়ে লিখছি, তুমি বড় হাতের কিউ দিয়ে লিখলে এখানেও বড় হাতের কিউ দিয়ে লিখবা, সমস্যা নেই। এবার যদি এই চার্জটাকে আমি এরকম একটা তল দিয়ে ঘিরি, এরকম গোলক তল দিয়ে ঘিরি, তাহলে এই গোলক তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স, এই মোট ফ্লাক্স হবে ফাই ই, এটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। যদি চার্জটা গোলকের ভেতরে না থেকে যদি এরকম একটা সিলিন্ডারের ভেতরে থাকে, আমি যদি একটা সিলিন্ডারের মধ্যে রাখি, একটা কৌটার মধ্যে চার্জকে রাখছি, ঠিক আছে এরকম, তাহলে এই যে চার্জটা, এই চার্জ থেকে নির্গত মোট ফ্লাক্স, এই সিলিন্ডারের এই চারপাশ থেকে, এই সিলিন্ডারের তল বা ক্ষেত্রফল থেকে নির্গত মোট ফ্লাক্স এই ফাই ই, এটা হবে কিউ ডিভাইডেড বাই এপসাইলন। একই সূত্র, মানে কথা হচ্ছে এখান থেকে মোট কতগুলো ফ্লাক্স নির্গত হলো, সেটা তুমি এই গোলকের মধ্যে রাখলেও যতগুলো ফ্লাক্স নির্গত হবে, একটা কৌটার মধ্যে রাখলেও ততগুলো ফ্লাক্স নির্গত হবে, একটা আঁকা বাঁকা তল, একটা পলিথিনের প্যাকেটের মধ্যে রাখলেও ততগুলো ফ্লাক্স নির্গত হবে। তাহলে বলো তো, আমি যদি একটা এই যে কোনকের মধ্যে রাখি, এরকম একটা কোনক, এই কোনকের মধ্যে আমি একটা কিউ মানের চার্জকে রাখছি, তাহলে এই চার্জ থেকে কতগুলো ফ্লাক্স নির্গত হবে? একই মানের ফ্লাক্স নির্গত হবে। কিভাবে বের করব? গাউসের সূত্র দিয়ে, ফাই ই এটা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে গাউসের সূত্র এই কারণে খুবই কার্যকরী, কুলম্বের সূত্র থেকে খুবই কার্যকরী। এই সকল ক্ষেত্রে দেখো যে ফ্লাক্সের মান কত হবে বা তড়িৎ প্রাবল্যের মানও আমরা কত হবে সেটা আমরা বের করতে পারি, ঠিক আছে? এবার আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি। আমাদের বলতেছে 200 সেন্টিমিটার ব্যাসার্ধের
একটি গোলকের কেন্দ্রে +2 মাইক্রোকুলম চার্জ স্থাপন করলে গোলকের তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স বের করো। নির্গত মোট ফ্লাক্স নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা একটা চিত্র এঁকে ফেলি। এটা হচ্ছে একটা গোলক, এই গোলকের কেন্দ্রে আমি একটা চার্জ রাখছি, চার্জের মান আমাদের বলে দেওয়া আছে। তাহলে এই গোলকের তল দিয়ে নির্গত মোট ফ্লাক্স ফাই ই, এটা ইকুয়াল টু হবে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। কিউ হচ্ছে ইনসাইড চার্জ। তাহলে এই গোলকের তল দ্বারা আবদ্ধ চার্জ, তার মান আমাদের বলে দিয়েছে +2 মাইক্রোকুলম, সেটা আমি বসাবো। তাহলে 2 × 10⁻⁻6 ডিভাইডেড বাই এপসাইলন নট। এপসাইলন নটের মান কত? 8.854 × 10⁻12। আচ্ছা, এই ব্যাসার্ধটা কি কোনো কাজেই লাগবে না? না, ব্যাসার্ধের কোনো দরকার নেই। কেমন গোলক এটা আমার জানার দরকারই নেই। যেমনই গোলক হোক না কেন, এখান থেকে নির্গত ফ্লাক্সের পরিমাণ সেম থাকবে। গোলক যদি ছোট হয় তাও ফ্লাক্স যা হবে, গোলক যদি বড় হয় তাও ফ্লাক্স তাই হবে, কারণ এখান থেকে যতগুলো তড়িৎ বলরেখা বের হবে তা এই গোলক দিয়েও যাবে, এই গোলক দিয়েও যাবে, এই গোলক দিয়েও নির্গত হবে। ঠিক আছে, তাহলে গোলক কেমন বা গোলকের ব্যাসার্ধ কি এটার উপরে ফ্লাক্স আসলে ডিপেন্ড করতেছে না। তাহলে এখান থেকে তুমি হিসাব করে বের করবা, ফ্লাক্সের মানটা বের করবা। একক হচ্ছে নিউটন পার কুলম মিটার স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, যদি এই ঘটনাটা বলতো যে এই গোলকটা পানিতে রাখা আছে, মানে এর মাঝখানে পানি, এই গোলকের মাঝখানে হচ্ছে পানি মাধ্যমে ঘটনাটা ঘটছে, তাহলে সেই ক্ষেত্রে পানির তড়িৎ মাধ্যমাঙ্ক তোমাকে বলে দিত। ধরো যে কে এর মান বলে দিত, কে এর মান হচ্ছে 80, এটা বলে দিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফ্লাক্স বের করতাম হচ্ছে এইভাবে, যে ফাই ই এটা ইকুয়াল টু হবে কিউ ডিভাইডেড বাই এপসাইলন। এই এপসাইলন মানে এপসাইলন নট কে, এপসাইলন মানে হচ্ছে এপসাইলন নট কে। তাহলে তখন আমরা কি করতাম, এখানে কে এর মানটাও বসাই দিতাম, এই কে এর মানটা আমাদের প্রশ্নে দেওয়া থাকতো। তাহলে এইভাবে আমরা ফ্লাক্সটা বের করতাম। ক্লিয়ার? 2 নম্বর প্রবলেমটা আমাদের বলতেছে, 2 নম্বরটা, এখানে এরকম একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের পৃষ্ঠের উপর এই বিন্দুতে আমি একটা চার্জ স্থাপন করছি। এই চার্জের মানটা আমাদের বলে দিছে, এটা হচ্ছে +2 মাইক্রোকুলম। এখন আমাদের প্রশ্ন করছে এই চার্জের জন্য এই সিলিন্ডারের তল দিয়ে যে ফ্লাক্স নির্গত হবে সেই ফ্লাক্সের মানটা বের করো। এই চার্জ থেকে তো ফ্লাক্স নির্গত হবে, তো সেই ফ্লাক্সের কিছু অংশ হচ্ছে এই সিলিন্ডারের মধ্য দিয়ে কাট করবে, এই সিলিন্ডারের তল দিয়ে কাট করবে। তো এই সিলিন্ডারের তল দিয়ে যে পরিমাণ ফ্লাক্স কাট করবে সেই ফ্লাক্সের মানটা আমাদের বের করতে বলছে। তা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে আমরা ফ্লাক্সের সূত্র জানি, ফাই ই এটা ইকুয়াল টু হচ্ছে গাউসের সূত্র জানি, কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এখানে কিউ এর মানটা বসাই দিব, তাকে এপসাইলন নট দিয়ে ভাগ দেবো, তাহলে ফ্লাক্সের মানটা চলে আসবে। বলো তো এটা কি উত্তর? না, এটা হচ্ছে টোটাল ফ্লাক্স, মানে এই চার্জ থেকে যতগুলো ফ্লাক্স নির্গত হবে মোট ফ্লাক্স। দেখো এই চার্জ থেকে এদিকে ফ্লাক্স নির্গত হবে, এদিকে ফ্লাক্স নির্গত হবে, এভাবে এরকম সব দিকে ফ্লাক্স নির্গত হবে। তো আমি যদি এই চার্জকে এপসাইলন নট দিয়ে ভাগ দিই তাহলে আমি এই চার্জ থেকে নির্গত মোট ফ্লাক্স পাবো, কিন্তু আমার কিন্তু মোট ফ্লাক্স চাইনি, আমার চাইছে এই সিলিন্ডারের তল দিয়ে এই সিলিন্ডারের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্সটাই চাইছে। তাহলে এই সিলিন্ডারের মধ্য দিয়ে নির্গত ফ্লাক্সটা তাহলে কত হতে পারে? তুমি দেখো একটা কাজ করি, আমি প্রথমে এই চার্জটাকে আবদ্ধ করে ফেলি। কিভাবে আবদ্ধ করব? নিচে এই যে একটা অর্ধ সিলিন্ডারের মতো অংশ আছে, এরকম একটা বাটি বা এরকম একটা গ্লাস দিয়ে আমি উপরেও বসাই দিই, এরকম সেম একটা অংশ নিয়ে আমি উপরেও বসাই দিব। তাহলে উপরে বসাই দিলে এই যে এটাকে আঁকতেছে এইভাবে, যে সেম একটা সিলিন্ডার আকৃতির অংশ আমি উপরে বসাই দিলাম। উপরে যদি বসাই দিই তাহলে দেখো এই যে চার্জটা, এই চার্জটা এবার একটা সিলিন্ডারের মধ্যে আবদ্ধ হয়ে গেছে না, একটা বদ্ধ সারফেস দ্বারা আবদ্ধ হয়ে গেছে চার্জটা। তাহলে এবার এখান থেকে মোট যে ফ্লাক্স নির্গত হবে সেই মোট ফ্লাক্স হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট, এটা হচ্ছে গাউসের সূত্র থেকে পাই। তাহলে তার অর্ধেক অংশ হচ্ছে উপরের সিলিন্ডারের মধ্যে দিয়ে গেছে এবং বাকি অর্ধেক অংশ হচ্ছে নিচের সিলিন্ডারের মধ্যে দিয়ে গেছে, কিন্তু আমার তো উপরের সিলিন্ডারটা ছিল না, ওটা তো আমি জাস্ট ধরে নিয়েছি, এটা হচ্ছে ইমাজিনারি। তাহলে নিচের যে অংশটা, নিচের অংশের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স আসলে যায়নি, মোট ফ্লাক্সের কতটুকু গেছে? অর্ধেক গেছে। তাহলে এইটা হচ্ছে মোট ফ্লাক্স, তাকে আমি 2 দিয়ে ভাগ করে দিব। 2 দিয়ে ভাগ করে দিলে এই সিলিন্ডারের অংশের মধ্য দিয়ে কতটুকু ফ্লাক্স নির্গত হচ্ছে সেই ফ্লাক্সটা আমরা বের করতে পারবো। ঠিক এরকম একটা ঘটনা যদি এরকম হইতো, এই হচ্ছে একটা চার্জ আছে, এই চার্জটা হচ্ছে একটা অর্ধগোলকের কেন্দ্রে, এটা হচ্ছে একটা অর্ধগোলকের কেন্দ্রে। এখন আমি তো চাইতেছি এই অর্ধগোলকের মধ্য দিয়ে কতটুকু ফ্লাক্স নির্গত হচ্ছে। তাহলে দেখো যদি পরিপূর্ণ গোলক হইতো, এরকম যদি পরিপূর্ণ গোলক হইতো, তাহলে এই গোলকের তলের মধ্য দিয়ে যে ফ্লাক্সটা নির্গত হইলো মোট ফ্লাক্স, সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন। কিন্তু এই অংশটা তো নাই, অর্ধেক অংশটা আছে, তাহলে মোট ফ্লাক্সের অর্ধেক নির্গত হবে নিচের অংশটা দিয়ে। সিমেট্রি, দেখো নিচে যা আছে উপরে তাই, সিমেট্রি। তাহলে উপরের অংশ দিয়ে যতটুকু ফ্লাক্স, নিচের অংশ দিয়ে ততটুকু ফ্লাক্স, তাহলে মোট ফ্লাক্সের অর্ধেক উপর দিয়ে এবং অর্ধেক নিচে দিয়ে। তাহলে একে তখন আমরা
2 দিয়ে ভাগ করে দিব। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তুমি এবার আরেকটা জিনিস বলো, 4 নম্বরটা। মনে করো আমি একটা চার্জকে রাখছি, সেই চার্জটা হচ্ছে একটা ঘনকের কেন্দ্রে আছে, এরকম একটা ঘনক, এই ঘনকের কেন্দ্রে আছে। তাহলে বলো তো ঘনকের এই যে 6টা তলের প্রত্যেকটা তল দিয়ে নির্গত ফ্লাক্স কত হবে? ঘনকের কেন্দ্রে রাখছি, এবার আমি কিন্তু বাইরে না, কেন্দ্রে আছে, কেন্দ্রে কিউ মানে একটা চার্জ আছে। তাহলে এরকম ফ্লাক্স নির্গত হবে, এরকম এই চার্জ থেকে চারপাশে এইভাবে ফ্লাক্সটা নির্গত হবে, প্রত্যেকটা তল দিয়ে ফ্লাক্স নির্গত হবে। মোট ফ্লাক্স হচ্ছে ফাই ই, এটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসিলন নট, এটা হচ্ছে মোট ফ্লাক্স। তল কয়টা? ঘনকের তল কয়টা? 6টা। তাহলে মোট ফ্লাক্স, এই মোট ফ্লাক্স 6টা ভাগে ভাগ হয়ে প্রত্যেকটা তল দিয়ে নির্গত হবে। একটা তল, 2টা তল, 3টা, 4টা, 5টা, 6টা, মোট 6টা তল। তাহলে 6টা তল দিয়ে এই মোট ফ্লাক্স 6 ভাগ হয়ে নির্গত হবে। তাহলে আমি চাইছি প্রতি তল দিয়ে নির্গত ফ্লাক্স কত। তাহলে প্রতি তল দিয়ে নির্গত ফ্লাক্স হবে মোট ফ্লাক্সের 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে? তাহলে 6 দিয়ে ভাগ করে দিব। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই টাইপের ম্যাথগুলো এখন পারা যাবে। এখন তুমি মানটান বসাই নিয়ে হিসাব নিকাশ করো। তো আমরা গাউসের সূত্রে এই যে দু একটা ম্যাথ করলাম, এর পরবর্তী লেকচারে আমরা গাউসের সূত্রের অ্যাপ্লিকেশন দেখব। গাউসের সূত্রের অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। তো ধন্যবাদ, আজকের ক্লাসটা এই পর্যন্ত।